হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকে থেকে আমরা একটা সিরিজ শুরু করব। তো আমাদের মান্থ এন্ডে ডব্লিউবি কনস্টেবল 2025 পরীক্ষাটা তো আছেই। তো ম্যাথের যে লাস্ট মিনিট রিভিশনটা চ্যাপ্টার ওয়াইজ সেটা আমরা কমপ্লিট করব 2 বা 3টে ভিডিওর মাধ্যমে। ওকে, তো মোটামুটি 100টা কোশ্চেনের মতো থাকবে। ওকে, তো আজকের ক্লাসে আমরা মূলত দেখো আমরা 5টা টপিকের উপর মোটামুটি 22 কোশ্চেন করব। ওকে, তো আশা করি তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, তো চলো শুরু করা যাক। তো দেখো আমাদের যে সিরিজটা আসবে মোটামুটি 3টে ভিডিওর সিরিজ হবে, 3টে থেকে 4টা হতে পারে মেবি। অ্যারিথমেটিকের জন্য 3-4টা হবে, আর মোটামুটি অ্যাডভান্স পোর্শন যেটা সেখানে 2-3টা লেগে যাবে। তো আমি জাস্ট লাস্ট মিনিট রিভিশনের হিসাবে যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের পরীক্ষার আগে মনে রাখা উচিত বা রিভিশন দেওয়া উচিত সেই জিনিসগুলো থেকে আমি কোশ্চেন ফ্রেম করব। ওকে, তো আজকের ক্লাসে আমাদের প্রথম 5টি অধ্যায় আমরা ক্লিয়ার করব। ওকে, খুব বাছা কিছু কোশ্চেন থাকবে, তো অবশ্যই সেগুলো পরীক্ষার আগে তোমরা দেখে যাবে। ওকে, তো চলো প্রথম কোশ্চেনে বলছে একটি ব্যাগে আমাদের 5:9:4 অনুপাতে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রা রয়েছে, যার পরিমাণ 206 টাকা। হ্যাঁ, তো টাইপিং এর ছিল এখানে। তো আমার প্রথমত এখানে একটা ফরম্যাট যে আমি আগে দেখব যে আমার কাছে কয়েনগুলো কী কী আছে। 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কয়েন। আচ্ছা, কী রেশিওতে আছে? নাম্বার, কতগুলো মুদ্রা আছে সেটা বলা আছে। কী রেশিওতে? সেই ব্যাগে মুদ্রার নাম্বার রেশিও হচ্ছে এটা। তো ভ্যালু রেশিও আমার কত হয়ে যাবে? তো আমার ভ্যালু রেশিও এখানে হয়ে যাচ্ছে 50 পয়সার কয়েন যেহেতু, তাহলে 5/2। ঠিক আছে, 5টা 50 পয়সার কয়েন সংখ্যা দেখো, 5টা 50 পয়সার কয়েন মিলে ভ্যালু হয়ে যাবে 5/2। অনুরূপভাবে 9টা 25 পয়সার কয়েন মিলে হয়ে যাবে 9/4। আর 4টা 10 পয়সার কয়েনের যদি ভ্যালু বের করি তাহলে 10 দিয়ে ভাগ করে দেবো। তো আলটিমেট আমার রেশিও কত হয়ে গেল দেখো, এখন আমি 20 দিয়ে গুণ করে দিচ্ছি। তো এলসিএম আমাদের 20 হবে, তাই না? তো এখানে হয়ে গেল আমার 50, এখানে হবে 45, আর এখানে হয়ে যাবে আমার 8। তার মানে মোট আমার কত হয়ে গেল? এটা কিসের রেশিও? ভ্যালু রেশিও মনে রাখবে। তাহলে মোট ভ্যালু কত হয়ে গেল? ইউনিটে ভ্যালু, টোটাল ভ্যালু লিখব, টোটাল ভ্যালু ইন ইউনিটে যদি আমি টোটাল ভ্যালু বলি তাহলে আমার কত? 103 ইউনিট হয়ে গেল। আচ্ছা, সেই 103 ইউনিটের ভ্যালুই কত? আমাদের অঙ্কে বলা আছে 206 টাকা। মানে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 2 টাকা, রাইট? তো আমার 50 পয়সার কয়েনের মোট ভ্যালু কত হয়ে গেল? 100 টাকা। ঠিক আছে না, 100 টাকা। আর 25 পয়সার কয়েনের ভ্যালু হয়ে গেল 90 রুপিস। আর 8 টাকার কয়েনের ভ্যালু হয়ে গেল, মানে 10 পয়সার কয়েনের ভ্যালু হয়ে গেল কত? 16 টাকা। এবার আমাদের কোশ্চেনে যেটা চেয়েছে যে প্রতি ধরনের মুদ্রা সংখ্যা নির্ণয় করো। তাহলে এখান থেকে যদি আমি সংখ্যা নির্ণয় করি তাহলে আমার কী হবে? 100 টাকার 50 পয়সা বলতে অ্যাকচুয়ালি কতটি? 200টি মুদ্রা। অনুরূপভাবে 90 টাকার 25 পয়সা মানে হচ্ছে 360টি মুদ্রা। আর 16 টাকার 10 পয়সা মানে 160টি 10 পয়সার মুদ্রা। তাহলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অবভিয়াসলি অপশান সি। ওকে, তো চলো তোমরা যদি 2021-এর কোশ্চেনটা দেখে থাকো তাহলে দেখবে একটা মুদ্রার থেকে অঙ্ক এসছে। হ্যাঁ, তো আমি সেগুলো মাথায় রেখেই মোটামুটি কোশ্চেনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোর প্যাটার্ন দেখে আমি চেষ্টা করেছি এই আমাদের সিরিজটা ক্রিয়েট করার। ওকে, চলো পরের অঙ্ক দেখো। বলছে 3টি সংখ্যার অনুপাত কত? 5:7:12। ওকে, তো 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7:12। আচ্ছা, বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল। আচ্ছা, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগ করলে কত হচ্ছে? আমার 17 ইউনিট। আর দ্বিতীয় সংখ্যা কত? 7। তো কত বেশি অপেক্ষা? 10 ইউনিট বেশি, তাই না? 10 ইউনিট বেশি। আর এখানে অঙ্কে বলছে 50 বেশি। আচ্ছা, 10 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 50। 1 ইউনিটের ভ্যালু আমার কত হয়ে গেল? 5। এবার বলছে 3টি সংখ্যার যোগফল। 3টি সংখ্যার যোগফল কত দেখো এখানে? 24 ইউনিট। তাহলে 24 ইউনিটের ভ্যালু আমার কত হয়ে যাবে? 1 ইউনিটের ভ্যালু যেহেতু 5, তাহলে 24 ইউনিটের ভ্যালু আমার হয়ে যাবে 120। ওকে, তো অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন ডি। ওকে, খুবই সোজা একটি অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, নেক্সট কোশ্চেন বলছে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত 1:3। বললাম একটা পুরো পৃথিবীতে যদি ওয়াটার ইস টু ল্যান্ড নেই তাহলে 1:3 হচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, আর দক্ষিণ গোলার্ধে আমার ওয়াটার ইস টু ল্যান্ড কত? দক্ষিণ গোলার্ধে ওয়াটার ইস টু ল্যান্ড হচ্ছে 1:9। তো এখানে একটা কাজ করতে হয়, আমি বলেছিলাম এর আগের ভিডিওগুলি যদি আমার দেখে থাকো তাহলে। ওকে, তো এখানে 10 ইউনিট আছে আর তোমাদের এখানে 4 ইউনিট আছে, তাই না? তো তুমি মনে করো যে টোটাল পুরো পৃথিবীতে টোটাল আমার ল্যান্ড হচ্ছে ল্যান্ড এবং ওয়াটার প্লাস ল্যান্ড হচ্ছে কত ইউনিট? 40 ইউনিটের। তাহলে আমার টোটাল পৃথিবীতে ওয়াটার ইস টু ল্যান্ড কত হয়ে যাবে? এই যে 1:3 অনুপাতে যদি আমি এটাকে ডিস্ট্রিবিউট করি তাহলে হয়ে যাবে আমার 10:30। ওকে, আচ্ছা, এবার যেহেতু দুটো গোলার্ধে ভাগ করে দিয়েছি তাহলে আমি বলতে পারি যে 40 ইউনিটের মধ্যে 1 সেকেন্ড 40 ইউনিট যেহেতু আমি পুরো ল্যান্ড এবং ওয়াটারটাকে ধরে নিয়েছিলাম, তাহলে সাউথ দক্ষিণ গোলার্ধে এবং উত্তর গোলার্ধে কত 20 করে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে দক্ষিণ গোলার্ধে আমাদের ওয়াটার টু ল্যান্ডের রেশিও দেওয়া আছে 20। তো সেটাকে যদি আমি 20 ইউনিটকে যদি আমি 1:9 অনুপাতে ডিস্ট্রিবিউট করি তাহলে কত হচ্ছে? 2:18। এবার আমার উত্তর গোলার্ধের হিসাবটা আমাকে বের করতে হবে। তো উত্তর গোলার্ধ দক্ষিণ আমার টোটাল ওয়াটার হচ্ছে 10 ইউনিট, সেখান থেকে দক্ষিণ গোলার্ধে 2 ইউনিট বাদ দিলে আমার উত্তর গোলার্ধে আমি ল্যান্ড পেয়ে যাব, ওয়াটার পেয়ে যাব। অনুরূপভাবে টোটাল পৃথিবীতে ল্যান্ডের পোর্শন হচ্ছে 30 ইউনিট, তো 18 ইউনিট যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি উত্তর গোলার্ধে কী পেয়ে যাব? ল্যান্ডের পোর্শন পেয়ে যাব। মানে কত হয়ে যাবে? 8:12, দ্যাট ইজ ইকুয়াল টু 2:3। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশান এ। ওকে, তো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য এই অঙ্কটি বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, বারবার এসছে বিভিন্ন পরীক্ষায়, তো অবশ্যই মনে রাখবে। আর অনেকেই এই অঙ্কটির সঙ্গে বেশ ফ্যামিলিয়ার। ওকে, তো কোশ্চেন নাম্বার 4 বলছে, আচ্ছা এই অঙ্কটা না খুবই ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তোমরা মনে রাখবে। বলছে এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে, মানে কিসের? ইনকামের অনুপাত। আমি ইনকাম এই পাশে লিখে দিচ্ছি কত? 6:5। ওকে, আর তাদের ব্যয় মানে খরচের অনুপাত কত দেওয়া আছে? 4:3। ওকে, এবার উভয়ই মাসে 400 টাকা করে সঞ্চয় করে, মানে সেভিংসের যদি কথা বলি তাহলে উভয়ই 400, এও 400 বিও 400, দ্যাট ইজ ইকুয়াল টু 1:1। ওকে, তাহলে তাদের মাসিক আয়ের সমষ্টি কত? তো এই অঙ্কটা ভালোভাবে দেখে রাখো। আমি মেথডটা বলে দিচ্ছি, কস্ট মাল্টিপ্লিকেশন মেথডের মাধ্যমে কীভাবে দ্রুত করতে লাগে। তো প্রথমে কী করবে তোমরা? সেভিংসের যে আমাদের রেশিওটা পেলাম এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করবে প্রথম রোটার সঙ্গে। করলাম, আর এখানে তাহলে কত হলো? ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমি এখান থেকে রাফ করছি 6 × 6 আর 5 × 5, তাদের পার্থক্য কত? 1। ওকে, তো আমি কী করলাম? এখানে 1 বসিয়ে দিলাম। ওকে, এবার পরেরটা দেখো, সেম এই রেশিওটা দিয়ে তুমি নিচের লাইনটাকে গুণ করবে। মানে আমি যখন গ্রিন কালারটা দেখবে, আমি যখন উপরেরটাকে মাল্টিপ্লিকেশন করলাম এই যে উপরে, তখন আমি লিখলাম কোথায়? এই ডিফারেন্সটা কোথায় লিখলাম? নিচের রেশিওটার সঙ্গে, মানে এক্সপেন্সের রেশিও। এবার আমি রেড কালার লাইনটা দেখব, তাহলে 4 × 4 আর 3 × 3, ডিফারেন্স কত? আমার 1। হ্যাঁ, তো আমার 6:5 4:3। ওকে, গ্রেট, ঠিক আছে। তো আমাদের এখানে রেশিও ঠিকই ছিল, দেখার ব্যাপার ছিল না, আমি বলছি কেন। তো এটা একটা জেনারেল মেথড, মনে রাখবে। এই অঙ্কটিতে এইভাবে না করলেও হতো, ঠিক আছে। তারপরেও আমি পরে বলছি, আগে এটা শেষ করে নিই। তাহলে আমার রেড কালিতে যেটা আমি ক্রস মাল্টিপ্লিকেশনটা করলাম, এখানে ডিফারেন্স কত হয়ে গেল? 1। তো আমি সেটা 1 উপরে দিয়ে দেবো। ওকে, এবার আমার তাহলে 1 দিয়ে গুণ করার পরে এটা দিয়ে গুণ করে দেবো দুটো রেশিওকেই। তাহলে আমার এ বির নতুন রেশিও কত দাঁড়ালো? 6:5 দাঁড়ালো, 4:3 দাঁড়ালো, মানে কোনো চেঞ্জ হলো না। কেন আমি বলছি সেটা আমরা শুরুতেই দেখতে পারতাম, কারণ দেখো এখানে 6 ইউনিট যদি ইনকাম হয়, 4 ইউনিট যদি আমার খরচ হয়, 2 ইউনিট আমার সেভিংস হবে। অনুরূপভাবে 5 ইউনিট যদি ইনকাম হয়, 3 ইউনিট যদি আমার খরচ হয়, তাহলে 2 ইউনিট সেভিংস হবে, আলটিমেট 1:1 হয়ে যাবে। তো এই মাল্টিপ্লিকেশনটা এই অঙ্কে করার দরকার ছিল না। ওকে, তারপরে এটা বলে রাখলাম, কারণ কী হয় অনেক সময় এই ডিফারেন্সটা ইকুয়াল হয় না, মানে 6 থেকে 4 বিয়োগ করে তুমি এখানে 2 পাচ্ছ, তো অন্য অঙ্কে দেখবে রেশিওটা একটু ডিফারেন্টলি দেওয়া আছে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাকে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরগুলো বের করতে হবে। মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলতে আমি কোনগুলোকে বোঝাচ্ছি বলো? মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলতে আমি এই যে এখানে বের করলাম এটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। 1 আর 1কে যে বের করলাম, ঠিক আছে। তো এখানে আমাদের কাছে ব্যাপারটা খুবই সোজা। ওকে, তো আমাদের অনুপাতে কোনো চেঞ্জ নেই, 1:1ই থেকে গেল। তার মানে এবার দেখো, যদি আমার প্রত্যেকের সেভিং কত? সেম, মানে 1 ইউনিটের ভ্যালু আমার কত হয়ে গেল? 400 টাকা হয়ে গেল, রাইট।
400 টাকা হয়ে গেল। এবার আয়ের সমষ্টি বলছে, আয়ের সমষ্টি মানে কত, আমার আয়ের সমষ্টি এ আর বি এর আয়ের সমষ্টি হচ্ছে 6 আর 5 মানে 11 ইউনিট, দ্যাট ইজ ইকুয়াল টু 11 ইন্টু 400 মানে হচ্ছে 4400 টাকা। ওকে, হোপ ইউ গট ইট। তো কোথাও কি ভুল হলো, অপশনে নেই কেন? যদি উভয় মাসে তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত টাকা? 1 সেকেন্ড, লেট মি চেক। যদি উভয় মাসে 400 টাকা করে সঞ্চয় করে, একটা জিনিস দেখো, আমরা এই অনুপাতটাকে চেঞ্জ করবো না, ডিফারেন্সটা একই রাখবো। সরি, হ্যাঁ, এখানে আমাকে 6 এবং 4 থেকে 1:1 হচ্ছে ঠিক, কিন্তু আমাকে 6 থেকে 4 বিয়োগ করে যেটা, সেই জিনিসটা এখানেই রাখতে লাগবে। আমি সেটাকে চেঞ্জ করব না, ডিফারেন্সটা জাস্ট লিখবো, কারণ 6 টাকা ইনকাম, 4 টাকা খরচ, তো আমার সেভিংস কত হবে? 2 টাকা, 2 ইউনিট হবে। তো এটাকেই রেখে দেবো। তো আমার 2 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 400। ওকে, তার মানে 2 ইউনিটের ভ্যালু আর 400, তো 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে আমার 200 টাকা। আর এখানে 11 ইউনিটের ভ্যালু হয়ে যাবে আমার 2200 টাকা। হ্যাঁ, একটু ভুল হয়েছিল, তো এটা মনে রাখবা। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। হোপ ইউ হ্যাভ গট ইট। আচ্ছা, তারপরে কুকুর খরগোশ তারা করার অঙ্ক। হ্যাঁ, তোমাদের 2021-এর কোশ্চেনে দেখবা এই কোশ্চেনটা আছে। হ্যাঁ, তো সেই জন্যই আমি এটাও রেখেছি, আশা করি এখান থেকে আসতেই পারে। ওকে, তো প্রথমে তোমরা যেটা করবে, এই ধরনের অঙ্কে তোমরা ডগ অ্যান্ড রেবিট আছে, এই দুটোকে রেশিওকে আলাদা করে নেবা। এবার তোমার যে ডাটাটা ডগের ডাটা, সেই ডাটাটাকে ডগের পোর্শনে রাখবা, এবং যেটা র্যাবিট বা খরগোশের ডাটা, সেটাকে খরগোশের পোর্শনে রাখবা। বলছে কুকুর যে সময় 5টি, তো কুকুরের 5টি পদক্ষেপ, আর খরগোশের সেই সময় কয়টি? 6টি পদক্ষেপ। তারপরে দেখো, কিন্তু কুকুরের 4টি পদক্ষেপ, আবার কুকুরের ঘরে 4 আসবে, এবং খরগোশ র্যাবিটের ওখানে 5 আসবে। এবার তোমরা কী করবা? ক্রস মাল্টিপ্লিকেশন করবা। তো ক্রস মাল্টিপ্লিকেশন করে উপরে লিখবা। তো 5 5 যা 25, আর এখানে 6 4 যা 24। মানে তোমরা এই যে খরগোশ, কুকুর এবং খরগোশ দেখে নেবা এই রেশিওটাতে শুরুতে কার নাম আছে। তো এখানে ডগ আছে বা কুকুর আছে, কুকুর আগে আসবে, তারপরে র্যাবিট আসবে, খরগোশ আসবে। তো আমাদের কত হয়ে যাবে অনুপাতটা? 25:24। ওকে, তো আনসার কোনটা হয়ে যাবে? অপশন বি। ওকে, তো এখানে সিম্পল যে জিনিসটা মনে রাখার ব্যাপার, যে আমাকে ডগের ডাটাগুলো ডগের ঘরে, এবং র্যাবিটের ডাটাগুলো র্যাবিটের ঘরেই রাখতে লাগবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একজন ব্যবসায়ী এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট পোর্শনের, মানে রেশিও প্রপোর্শনের যে পার্টনারশিপের অঙ্ক, সেখান থেকে একটা অঙ্ক। তো পার্টনারশিপের অঙ্ক ছিল 2021-এর কোশ্চেনগুলোতে এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে, তাই আমাদের শিটেও আছে। ওকে, তো এক ব্যবসায়ী বছরের প্রথমে ব্যবসা শুরু করেন, 4 মাস, 6 মাস এবং 8 মাস পরে আরও 3 জন অংশীদার অংশ নিলেন। আচ্ছা, রেশিও প্রপোর্শনে কি? রেশিও প্রপোর্শনে আমাদের প্রিন্সিপাল ইন্টু টাইমের যে রেশিওটা হবে, সেটাই কিন্তু আমাদের প্রফিট রেশিও হবে। কী হবে? প্রফিট রেশিও হবে, প্রফিট 1, প্রফিট 2। ঠিক আছে, মানে একজন ব্যক্তি যত টাকা বিনিয়োগ করবে এবং যত সময়ের জন্য বিনিয়োগ করবে, সেটার যে গুণফল, এইভাবে এ এবং বি যদি আমি নেই, তাহলে এই যে অনুপাতটা দাঁড়াবে, সেই অনুপাতটাই তাদের প্রফিট ডিস্ট্রিবিউশনের অনুপাত হয়ে দাঁড়াবে। চলো তাহলে দেখো, অঙ্কটাতে কী বলেছে, যে প্রথম ব্যক্তি কত টাকা নিয়ে এসছে বিজনেস করতে? 10,000 টাকা নিয়ে। ওকে, প্রথম ব্যক্তি, আমি এ লিখে দিচ্ছি, 10,000 টাকা নিয়ে, এবং শুরুতেই এসছে, তো পুরো বছর ব্যবসা করবে, অর্থাৎ 12 মাস ব্যবসা করবে। আচ্ছা, বি কিন্তু প্রথমজন ব্যবসা শুরু করার 4 মাস পরে এসছে, আর কত টাকা নিয়ে এসছে? 8,000 টাকা নিয়ে এসছে। তো 8,000 টাকা যদি নিয়ে আসে, 4 মাস পরে এসছে, তার মানে ওর ব্যবসা আর কতদিন চলবে? 8 মাস চলবে, বছর শেষ হওয়া অবধি। আচ্ছা, এইভাবে সি কত? 6 মাস পরে এসছে, কিন্তু কত হাজার টাকা নিয়ে? 12,000 টাকা নিয়ে, আর 6 মাস পরে এসছে, তো আর 6 মাস চলবে। আর পরে থাকলো ডি কত টাকা নিয়ে এসছে? 16,000 টাকা নিয়ে এসছে, আর কত মাস পরে এসছে? 8 মাস পরে, তার মানে ওর আর কতদিন ইনভেস্টমেন্ট ও থাকবে, ওর টাকাটা ইনভেস্টেড থাকবে মাত্র 4 মাস। তো এই যে অনুপাতটা, সেটা হয়ে যাবে আমাদের প্রফিট ডিস্ট্রিবিউশনের অনুপাত। ওকে, তো বিনিয়োগ এবং সময়ের যে গুণফল, তার যে অনুপাতটা হয়, সেটাই হচ্ছে প্রফিট ডিস্ট্রিবিউশনের অনুপাত হয়। আশা করি তোমাদের মনে আছে সব। তো এখানে 1 2 3 সব কেটে দিলাম, 3টা করে শূন্য। তো এখানে ছোটো করে আমি নিচে ক্লিন করে রাখি, তাহলে 10 × 12। আচ্ছা, একবারে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 120। বিয়ের ঘরে আসলো 64, এখানে আসছে 6 × 72, আর হচ্ছে 64। তো আমরা এবার কত দিয়ে? 8 দিয়ে কেটে দিচ্ছি, হ্যাঁ না? তো 8 × 8, 5 × 8 = 120, 8 × 8 = 64, 8 × 72, 8 × 8 = 64। আর ছোটো করা যায় কি? না, যায় না। এবার
তাহলে বছরের শেষে আমার কত টাকা লাভ হয়েছে? 8,000 টাকা। তো এই টাকাটা আমরা কীভাবে ডিস্ট্রিবিউশন করব? এই টাকাটা ডিস্ট্রিবিউশন করব আমরা ঠিক এই অনুপাতটিতে, এটা এখনই যেটা বের করলাম। তাহলে সেই ব্যবসায়ী, প্রথম যে ব্যবসায়ীটি ছিল তিনি 8,000 টাকার কত টাকা লাভ পাবেন। তো এখানে আমার টোটাল কত ইউনিট? 8 5 13, 13 আর 9 হচ্ছে 22, 22 আর 8 হচ্ছে 30 ইউনিট। টোটাল আমার হচ্ছে 30 ইউনিট। প্রফিট কত ইউনিট? মানে প্রফিট রেশিও যেটা আমরা ভাগ করবো টোটাল 30 ইউনিটের হবে, মানে যেটা কিনা 30 ইউনিটের ভ্যালু কত? আচ্ছা আমি এভাবে বলি, 30 ইউনিটে প্রথম ব্যক্তি কত পাবে? 15, মানে অর্ধেক টাকা কে পেয়ে যাবে? অর্ধেক টাকা পেয়ে যাবে, কোথাও ভুল হচ্ছে কি, ওই ব্যবসায়ী কত টাকা পাবেন? ঠিকই আছে, 1 সেকেন্ড, 17, আচ্ছা এখানে ভুল হয়ে গেছিলো না, 40 হবে না? এখানে দেখো 23 ছিল আর এখানে ছিল 17, মানে 40 ইউনিট, তাই তো বলছি। তো 40 ইউনিটে আমার প্রথম ব্যক্তি কত পাবে? 15 ইউনিট পাবে প্রথম ব্যক্তি, 15 ইউনিট। আর টোটাল আমাদের প্রফিট কত হয়েছিল? 8,000 টাকা। তাহলে কেটে দাও, তাহলে কত পাচ্ছে প্রথম ব্যক্তি? প্রফিটের শেয়ার হিসাবে 3,000 টাকা পাচ্ছে। আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেলো? অপশন বি। ওকে, তো এটা হচ্ছে বিনিয়োগের অঙ্ক, একদম বেসিক্স। আর আমি মনে করছি যে তোমাদের পরীক্ষায় বিনিয়োগের এই পোর্শন থেকে খুব বেসিক্স থেকেই আসবে। ওকে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের এজ রিলেটেড কোশ্চেন, মনে হয় 3টা কোশ্চেন আছে আমাদের এজ রিলেটেড। তো দেখো প্রথম কোশ্চেনে বলছে মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত কত? তো প্রেজেন্টে মাদার অ্যান্ড ডটারের, আমি একটু উপরে লিখি, এটা আর একটু উপরে লিখি, হ্যাঁ, মাদার এবং ডটারের অনুপাত কত? 7:1 এজের অনুপাত। ও 5 বছর পরে তাদের অনুপাত, মানে 5 বছর ডাউন দ্য লাইন যদি আমি যাই, মানে আমি ফিউচারে চলে যাব 5 বছর পরে, তখন আমার অনুপাত কত হয়ে যাবে? 4:1। তো বয়সের অঙ্কে আমাদের যেটা মনে রাখতে লাগবে, দেখো মাতা এবং কন্যা, এখন যেটা মনে হচ্ছে যে একজন আরেকজনের 7 গুণ, তাই না? একজন আরেকজনের কত গুণ মনে হচ্ছে? 7 গুণ। কিন্তু দেখো মাতা আর কন্যা, মানে সময়ের সঙ্গে সঙ্গে দেখো 5 বছর পরে আবার অনুপাতটা কত হয়? 4 গুণ হয়ে গেল। তো এই যে মাল্টিপ্লিকেশনটা কত, মানে অনুপাতটা আর কি, সেই অনুপাতটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, কিন্তু মাতা এবং কন্যার মধ্যে কি চেঞ্জ হবে না বলো তো? তাদের বয়সের পার্থক্য। এখানে মাতা এবং কন্যার বয়সের ডিফারেন্স কত ইউনিটের? 6 ইউনিটের, 7 থেকে যদি 1 বাদ দাও। আর এখানে কত ইউনিটের? 3 ইউনিটের। তো আমাদের এখনই বললাম যে তাদের বয়সের পার্থক্য চেঞ্জ হয় না কখনো। তো আমি এই 3 ইউনিটটাকে কী বানিয়ে দেবো? 6 ইউনিট। তো 6 ইউনিট বানাতে গেলে এখানে 2 দিয়ে গুণ করব। তাহলে আমার এখানে নতুন ভ্যালু কত হয়ে গেল? 8, আর এখানে 2। এবার দেখো দুই দিকেই মাতারও বয়স কত বেড়েছে? 5 বছর, যার কারণে 2 ইউনিট চেঞ্জ দেখা গিয়েছে। ওকে, না সরি, 1 ইউনিট চেঞ্জ দেখা গিয়েছে। এবং ডটারেরও বয়স বেড়েছে কত? 5 বছর, যার কারণে 1 ইউনিট চেঞ্জ দেখা গিয়েছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু আমার কত হয়ে গেল? এই যে 5 বছর দেখছো, সেই 5 বছরটা। ওকে, তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? তাদের বর্তমান বয়সের পার্থক্য কত ছিল? 6 ইউনিট। তার মানে 6 ইন্টু আমার এই যে 5 দেখছো, সেটা হচ্ছে মানে 30 ইয়ার্স। তো আমাদের অ্যান্সার 30 ইয়ার্স হয়ে গেল। তো কোনটি? অপশন এ। তো মনে রাখবে বয়সের অঙ্কের ক্ষেত্রে রেশিও সময়ের সঙ্গে সঙ্গে ডিফারেন্ট হলেও কিন্তু কি চেঞ্জ হবে না? বয়সের ডিফারেন্স চেঞ্জ হবে না, দ্যাট ইজ দ্য কি। ওকে, এবার যে 3 ব্যক্তির বয়সের সমষ্টি কত? 171 বছর বয়স। তো 3 ব্যক্তির বর্তমান বয়সের সমষ্টি 171। ওকে, 171। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, তো 8 বছর আগে ফিরে যেতে বলছে, মানে আমাকে পাস্টে ফিরে যেতে বলছে। তো পাস্টে আমি যখন ফিরে যাব, 8 ইয়ার্স পাস্ট বলবো, 8 ইয়ার্স পাস্টে যখন ফিরে যাব, তো সবারই বয়স 8 বছর করে কমে যাবে, তাই না? তো 3 জনে 24 বছর বয়স কমে যাবে, একজনে 8 করে কমবে। তো সমষ্টি তো 8 করে একজনে কমলে তাহলে 3 জনে 24 কমবে না? তো ডিফারেন্স কত হয়ে যাবে আমার এখানে? তো 7 আর 3 4 147, রাইট? এবার এই যে বয়সটা আছে 8 বছর আগের, সেখানে তাদের বয়সের অনুপাত বলা আছে কত? 8, 7 আর 6, এ বি সি। তো কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স, তো আমরা দেখে নিই আগে 8 বছর আগে এই যে সি এর বয়সটা কত ছিল। তার সি মানে কনিষ্ঠ সি আছে এখানে, তো কনিষ্ঠ ব্যক্তি তো এখানে সি বোঝাই যাচ্ছে। তাহলে আমার কত হচ্ছে? এখানে 21 ইউনিট হয়ে যাচ্ছে, তাই না? 8 7 15 6 21 ইউনিটের মধ্যে সি এর মানে কনিষ্ঠ জনের বয়স কত হচ্ছে?
21 ইউনিটের মধ্যে 6 ইউনিট, আর 8 বছর আগে তাদের মোট বয়সের সমষ্টি কত ছিল 147, দ্যাট ইজ ইকুয়াল টু 42। তাহলে 8 বছর আগে সি এর বয়স যদি 42 হয়, তাহলে প্রেজেন্টে সি এর বয়স কত হবে, সি এর বয়সের মানে তাহলে 8 বছর বাড়িয়ে দেবে, হ্যাঁ না, তাহলে 50 ইয়ার্স হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন সি। ওকে, তো হোপ ইউ হ্যাভ গট ইট। ওকে, তো নেক্সট অঙ্কে যাচ্ছি। ওকে, নেক্সট অঙ্ক বলছে পিতার বর্তমান বয়স এবং ছেলের বর্তমান বয়সের দ্বিগুণ। দেখো অনেক সময় কী হবে, তোমাদের বয়সের অঙ্কগুলোতে ডিরেক্ট রেশিও না দিয়ে তোমাদেরকে এইভাবে ভাষায় দিবে, এবং সেই ভাষা থেকে তোমাদেরকে প্রথমে রেশিওগুলো বের করে নিতে লাগবে। ওকে, তো সেই জন্য আমি এই অঙ্কটা রেখেছি। তো পিতার বর্তমান বয়স প্রেজেন্টে বলছে, কি বলছে, প্রেজেন্টে বলছে যে ফাদার ইস টু সান 3 গুণ, ফাদার 3 গুণ মানে 3:1 হয়ে গেল। ওকে, এটা প্রেজেন্টে থাকবে। ওকে ওকে, যদি 15 বছর পর, মানে 15 বছর আমরা যদি ফিউচারে চলে যাই, 15 বছর পরে যদি যাই, তাহলে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হয়ে যাচ্ছে ফিউচারে 15 বছরে 2:1। ওকে, তো আবার সেম অঙ্ক তারপরে পুত্রের বর্তমান বয়স চেয়েছে। ওকে, তো আবার বললাম যে ডিফারেন্স আমার কি থাকবে, ডিফারেন্স একই থাকবে। এখানে ডিফারেন্স কত ইউনিটের, 2 ইউনিটের, এখানে ডিফারেন্স কত ইউনিটের, 1 ইউনিটের। তাহলে ডিফারেন্সটাকে আমাকে একই করে নিতে লাগবে, রাইট। তো আমি কত দিয়ে মাল্টিপ্লিকেশন করবো, এখানে 2 দিয়ে, তো এখানে 2 করলাম, এখানে 2 করলাম, তাহলে আমার হয়ে গেল 4, এখানে হয়ে গেল 2। এখন দেখো সময়ে 15 বছর বৃদ্ধি পাওয়াতে বাবার বয়স কত ইউনিট বৃদ্ধি পেলো, 1 ইউনিট, ছেলের বয়সও 1 ইউনিট। তার মানে 1 ইউনিট মানেই আমার কত হয়ে গেল, এই 15 বছরটা, 15 বছর। ওকে, এবার কি চেয়েছে, পুত্রের বর্তমান বয়স কত হবে। তো পুত্রের বর্তমান বয়স আমার কত ইউনিট, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 1 ইউনিট। তার মানে পুত্রের বয়স কত, সানের বয়স হচ্ছে 1 ইউনিট, মানে হচ্ছে 15 বছর। ওকে না, তো অ্যান্সার হয়ে গেল অপশন বি। ওকে, তো চলো নেক্সট ইম্পর্টেন্ট একটি টাইপ মিক্সচারে আমি তিনটি অঙ্ক রেখেছি, দুটো অলমোস্ট সিমিলার। তো হোপফুলি এই দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটে অঙ্কই আমি মনে করি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। ওকে, তো চলো এই অঙ্কটা দেখো। তো বলছে একটা 20 লিটারের মিশ্রণ আছে, কত, 20 লিটারের মিশ্রণ আছে, সেখানে কি আছে, মিল্ক আর ওয়াটার আছে, কি অনুপাতে, 5:3 অনুপাতে। তো 5:3 অনুপাতে থাকার অর্থ কি, 20 লিটার, ওকে, 5:3 অনুপাতে আছে, এবং 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো এবং দুধ মিশিয়ে দেওয়া হলো। এবার নতুন অনুপাত কত হবে। ওকে, তো দেখো 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হবে। আমি যখন 4 লিটার মিশ্রণ তুলে নিব, প্রথমে মিশ্রণ এটা ছিল, 4 লিটার মিশ্রণ তুলে বের করে দিলাম, তাহলে আমার কাছে এখন কত ইউনিট আছে, 16 লিটার মিশ্রণ থাকলো, তাই না। তো 16 লিটারের মিল্ক ইস টু ওয়াটার কত, আমার প্রথমে 20 লিটার ছিল, তারপরে 4 লিটার বের করে দিলাম, এখন আছে 16 লিটার। এবার 16 লিটারেও তো আমি তখনও বাইরে থেকে কিচ্ছু মিশাইনি, তো আগের যে রেশিওটা ছিল সেই রেশিওটা এখনও থাকবে, চেঞ্জ হবে না। তাহলে 16 লিটার মিশ্রণ আমার কাছে এখন আছে। ওকে, তো 16 লিটারে 5 আর 3 ইউনিটে যদি আমি দেখি, তাহলে আমার 10 মানে 8 ইউনিট মানে 16, 8 ইউনিট মানে 16, ঠিক আছে। টোটাল এখানে কত ইউনিট, 8 ইউনিট না, 5 আর 3 মিলে 8 ইউনিট মানে 16। তার মানে মিল্ক আছে 10 লিটার, আর দুধ আছে কয় লিটার, 6 লিটার। ওকে, এবার আমার কি মেশানোর পালা, বলছে 4 লিটার মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ মেশাবো। সমপরিমাণ দুধ মেশাবো মানে আমি মিল্কের ঘরে 4 লিটার মিল্ক অ্যাড করে দেবো। তুলে নিয়েছিলাম মিশ্রণ, কিন্তু মেশালাম দুধ, তো আমার অনুপাত কত হয়ে গেল, 14:6, মানে দ্যাট ইজ 7:3। তো নতুন অনুপাত কত হয়ে গেল, 7:3। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, মনে রাখবা। ওকে, চলো নেক্সট অঙ্ক। এবার বলছে 3টি সমান মাপের গ্লাস, এই সমান কথাটা ইম্পর্টেন্ট। ওকে, কেন, পরের অঙ্কে বলছি। সমান মাপের গ্লাসে দুধ এবং জলের অনুপাত কত আছে, তো আমরা মিল্ক ইস টু ওয়াটার, একটা গ্লাসে আছে 3:2, তারপরে গ্লাসে আছে 7:3, তারপরে গ্লাসে 11:4। তো আমাদের যেটা করতে লাগবে, যখন সমান মাপের গ্লাস বলবো, তখন আমরা যখন মেশাবো, তখন এটা মনে রাখবে যে যখন মেশানোর সময় কি সেম রেশিওতে মেশাবো। এমনটা না যে প্রথম মিশ্রণটাকে 2 গ্লাস নেবো, তো পরেরটাকে 1 গ্লাস নেবো, বা তো পরেরটাকে 3 গ্লাস নেবো, এমনটা না, প্রত্যেকটাই 1 গ্লাস করেই নিব, মানে সমান পরিমাণে নেব। তো তখন আমি এখানে 1 1 1 দিয়ে দেবো। আমি ডিরেক্ট
তোমাদেরকে শর্টকাট অ্যাপ্রোচটা বলছি। এটাকে ডিফারেন্ট ওয়েতে করা যায়, তো আমি ডিরেক্ট এই চার্ট দিয়েই তোমাদেরকে করিয়ে দিচ্ছি। তো এখানে সমান কথাটার কারণে আমি প্রথমে 1 1 বসিয়ে দেবো। ওকে, এবার আমরা এখানে সাম করে দেবো, মানে যোগ করে দেবো। এখানে 5 ইউনিট, এখানে কত 10 ইউনিট, এখানে কত 15 ইউনিট। এবার তোমাদের যেটা কাজ হবে এই 5 10 15 যেটা এলসিএম মানে লসাগু সেটাতে পরিণত করা। এখানে আমি কত 30 করতে পারি সহজেই, তো সবগুলোকে, তো 5 10 15 30 করে দিচ্ছি। তো এখানে কত 6 দিয়ে গুণ করব, তো এখানে 6 দিয়ে গুণ করলে এখানেও 6 দিয়ে গুণ। আচ্ছা, কালার চেঞ্জ করে নিচ্ছি। ওকে, হ্যাঁ, তো 6 দিয়ে গুণ হয়ে যাবে, এখানেও 6 দিয়ে গুণ। এখানে আমি 3 দিয়ে গুণ করব, এখানেও 3 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, আর এখানে 2 দিয়ে গুণ করব, তো এখানেও 2 দিয়ে গুণ, এখানেও 2 দিয়ে গুণ। এবার তোমার মিল্ক আর দুধটাকে সেপারেটলি অ্যাড করবে। তো এখানে কত 18, আচ্ছা লিখছি 18, তো 3 7 21, আর যে 11 2 22। তো যোগ করলে আমার কত হয়ে যাচ্ছে, যোগ করলে হয়ে যাচ্ছে এখানে 30 10 40 61 হয়ে যাচ্ছে। আর এদিকে কত হয়ে যাচ্ছে দেখো, 12 যোগ 9 যোগ 8 মানে হয়ে যাচ্ছে 29। তাহলে আমাদের নতুন যে মিশ্রণটি হবে সেটার অনুপাত কত হয়ে যাবে, মিল্ক ইস টু ওয়াটার, মিল্ক ইস টু ওয়াটারের অনুপাত হয়ে যাবে 61:29। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটাতে মনে রাখবে সমান, এই সমানের কারণে আমরা কী করেছি, এখানে 1 1 দিয়েছি। এবার পরের অঙ্কটিতে চলো। এবার বলছো 3টি গ্লাসের আয়তনের অনুপাত কত, 1:2:3, মানে 3টি গ্লাসের সাইজ ডিফারেন্ট। ওকে, তো এই ক্ষেত্রে সমান মাপের গ্লাস নেই, তখন আমরা কিভাবে করব। তো এখানে সিরাপ ও জল বলেছে, সিরাপ এবং ওয়াটারের অনুপাত 3টি গ্লাসে, প্রথম গ্লাসে 1:2, তারপরে গ্লাসে কত 2:3, দেখো 1:2 2:3 3:2, তারপরে 3:2। আচ্ছা, এইভাবে টেনে দেবো। যেহেতু আমাদের গ্লাস দুটোর 3টের আয়তন ডিফারেন্ট, তো আমরা গ্লাস 3টের আয়তন এভাবে লিখে দেবো। তারপরে আমাদের যেটা কাজ ছিল, যেখানে প্রথমে সাম করে লিখবো 3 5 5। তো আমাদের লসাগু কোনটা বানানোর সুবিধা, 15 বানাতে সুবিধা হবে। তো আমরা 5 দিয়ে গুণ করে দেবো, এখানেও 5, এখানেও 5 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ করে দেবো, 3 দিয়ে গুণ 3 দিয়ে গুণ, আর এখানেও 3 দিয়ে গুণ করে দেবো, 3 3। আচ্ছা, এবার থাকলো এটার পালা। তো এটা দিয়েও আমাকে মাল্টিপ্লাই করে দিতে লাগবে, মানে ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এবার তোমরা অ্যাড করো, ঠিক আছে। তো এখানে আমার কত হচ্ছে 5, এখানে হচ্ছে 12, আমি লিখছি 5, তারপরে 12, তারপরে হচ্ছে 27। আচ্ছা, এই পাশে আমার কত হয়ে গেল 10 আর 18, 10 18, আর হচ্ছে এখানেও 18, তার মানে এদিকে হচ্ছে 36 10 46, আর এই পাশে হচ্ছে আমার 17 কত হচ্ছে 44 না, হ্যাঁ কত হচ্ছে 17 আর 27। ওকে, হ্যাঁ 14 আর হচ্ছে 3 44, ঠিকই তো আছে 44। তাহলে আমার অনুপাত কত হয়ে যাচ্ছে দেখো, আমি কত দিয়ে কাটাকাটি করতে পারি, এখানে 2 দিয়ে করি, 22:23। তো অপশানে কেন নেই, আমাদের কি কোথাও ভুল হলো? 1 সেকেন্ড, আমি ঠিক বুঝতে পারলাম না এখানে কোথায় আমার কেন অপশানটা মিলল না। এটা এখানে কোনো টাইপিং এরর হয়েছে কি না। ওকে, তো একবার দেখে নাও। 5 3 4 12 17 17 আর 20 37 7 44 3 9 27, ঠিকই তো আছে। ওকে, এখানে কত আছে 3 9 18, দেন 9 18 36 আর 10 46। আমার তো মনে ঠিকই আছে। দেখো তোমরা যদি কোথাও ভুল পাও কমেন্ট করে জানিও। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। তো মূলত এটা মনে রাখবা যে এখানে আমরা কী করছিলাম, যখন সমান মাপের গ্লাস ছিল। আশা করি তোমরা অ্যাপ্রোচটা বুঝতে পেরেছো। আমি জানি না কোথায় ভুল হচ্ছে। তো দেখো এখানে আমার ছিল সমান মাপের গ্লাসের জন্য 1:1:1 অনুপাত থাকছে, আর এখানে যেহেতু 3টে ডিফারেন্ট মাপের গ্লাস, তো 1:2:3 থাকছে। বাকি প্রশ্নগুলো তোমরা বুঝতেই পেরেছো আমাদেরকে কীভাবে এগোতে লাগবে। দেন আমাদের কোশ্চেন হলো পার্সেন্টেজ রিলেটেড কিছু কোশ্চেন। আচ্ছা, এই ধরনের একটা ইকুয়েশন বেসড কোশ্চেন তোমাদের কিন্তু থাকবেই। আমি যতটুকু আশা করছি যে তোমাদের এই ধরনের একটা ইকুয়েশন বেসড পার্সেন্টেজ থেকে থাকবেই। তো সেই জন্য আমি এই ধরনের একটা অঙ্ক রেখেছি। তো এখানে বলছে এক্সের 20%, মানে এক্সের 20%, এর কথার অর্থ গুণ, এটা মনে রাখবে। তো সেইভাবে ইকুয়েশনটা সাজাবে। আর ওয়াই এর কত 30%। ওকে, তো পার্সেন্টেজ ক্যান্সেল আউট হয়ে গেল, আর 0 দিয়ে 0 ক্যান্সেল আউট হয়ে গেল। তারপরে x/y = 3/2 হয়ে গেল। এবার বলছে ওয়াই এক্সের কত শতাংশ, ওয়াই
এক্স এর, কে কার, এই কথাটা ইম্পর্টেন্ট, কার এক্স এর কত শতাংশ, এক্স এর, তো এক্স এর যেটা বলবে কার এক্স এর, তো আমার এক্স এর ভ্যালু কত 3, 3-এর ওয়াই কত শতাংশ, এই কথাটা বুঝে নেবে ভালো। ওয়াই কার এক্স এর, তো এক্স আমার কিসে থাকবে, হরে থাকবে, তো কত শতাংশ হয়ে যাবে, তো 66.66 সামথিং হয়ে যাবে, ওকে না। অথবা তোমরা এভাবে বলতে পারো 33/2/3, ওকে 33 তো না, 66/2/3, ওকে। তো 66.66% তোমরা বলতে পারো। অথবা তোমরা এইভাবে বলতে পারো আমাদের কত 100/3 মানে কত, 100/3 মানে হচ্ছে 33/1/3, তাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 66/2/3, তো এটা একই, এটা মানে এটা একই ব্যাপার, ওকে। পরের কোশ্চেন সেম একটা কোশ্চেন রেখেছি, ওকে, ওই কোশ্চেনটার সঙ্গে মতোই। এখানে বলছি কত, এর 90%, ওকে, কার সমান, বি এর 30%-এর সমান। তো আমরা এখানে ক্যান্সেল আউট করে দেবো, ক্যান্সেল আউট করে আমাদের কি থাকবে, আচ্ছা পুরোটা কেটে দিচ্ছি, এইদিকে কেটে গেল 30 দিয়ে 3, ওকে। তাহলে a বাই বি ইকুয়াল টু কত থাকলো 1/3। এবার বলছে এ বি এর মানে হচ্ছে কত, বি এর, কার এর, এর ভ্যালু কত, একের বি কত অংশ, হ্যাঁ না। তো এখানে কত হয়ে যাচ্ছে 300% হয়ে যাচ্ছে, তাই না, 300% হয়ে যাচ্ছে। তো মনে রাখবে না, এখানে একটু কি ভুল বলছে, এর কত শতাংশ, হ্যাঁ বি ইকুয়াল টু এর -%, তো বি ইকুয়াল টু এর -%, এর ভ্যালু 1 এর আমি 300% করলে বি পেয়ে যাবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওকে। পরের কোশ্চেন আমাদের পার্সেন্টেজে, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত % কমাতে হবে। খুবই ফেমাস একটি অঙ্ক এবং খুবই ইজি, যে চিনির মূল্য বাড়লো কত। দেখো এই ধরনের অঙ্কে ডিরেক্টলি তুমি যেটা করবে, যে আমাকে প্রথমে চিনির মূল্য আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু জিনিসটা খুবই সোজা, হ্যাঁ, অতটা লম্বা চওড়া করে বোঝানোর দরকার নেই, তারপরে আমি একবার বলে দিচ্ছি। আচ্ছা, চিনির মূল্য মানে প্রাইস, আমি যদি প্রাইস বলি, প্রাইস আমার বেড়েছে কত 100%, মানে 20%, মানে 100-তে 20 হয়েছে। এটাকে যদি ছোটো করে লিখি তাহলে কত, ছোটো করবো, থাক এটা রাউন্ড ফিগারে লিখে দিচ্ছি। আচ্ছা, যখন প্রাইস বাড়লো তাহলে তুমি কনজামশান মানে ব্যবহার, ভোগ কী হবে, দাম বাড়লে ভোগ কমে, তো প্রাইসের সঙ্গে দামের অনুপাতটা কেমন, ব্যস্তানুপাতিক, তাই না। তো আমাদের যখন দাম কম ছিল তখন ভোগ বেশি ছিল, আর দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের কি হবে, এটা ধরো ওল্ড প্রাইস আর এটা নিউ প্রাইস, ওকে, ওল্ড প্রাইস আর নিউ প্রাইসটা মানে বেশি, ওকে না। তো আমার কি হবে, ভোগ কমে যাবে। এবার বলছে যে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত, আমার দ্রব্যের ব্যবহার কত কমাচ্ছি। আচ্ছা, এই কন্ডিশনটা কখন হয়, প্রাইস বাড়লে ভোগ কমে যায় যখন বাজেট ফিক্সড থাকে, হ্যাঁ না, আমার পকেটে যে টাকাটা ছিল, ইনকাম যেটা ছিল সেটা যদি আমার ফিক্সড থাকে, সেক্ষেত্রে এই ব্যাপারটা হয়, ঠিক আছে। যদি বাজেট চেঞ্জ হয় তাহলে কিন্তু আমি দাম বাড়লো তো কী হলো, আমি সমপরিমাণ জিনিস কিনতেই পারি। তো এখানে আমি বাজেট ফিক্স নিয়ে কথা বলছি। তাহলে আমাদের কনজামশন কত, ব্যবহার ভোগ কত কমে গেল, 120 ইউনিটে 20 কমে গেল, ঠিক আছে না, 120 ইউনিটে 20 কমে গেল, তার মানে কত হয়ে গেল, ইকুয়াল টু 1/6, আর 1/6 মানে হচ্ছে কত, তোমরা যদি 100 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে তোমাদের 16/2/3%, ওকে না। তো আমাদের অ্যান্সার কোনটি হলো, অপশন ডি, ওকে। এবার পরের অঙ্ক হচ্ছে, ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি বেশি ময়দা পাওয়া যায়, 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত। আচ্ছা, প্রাইসের ব্যাপারটা কি বলছে, ওল্ড প্রাইস আর নিউ প্রাইস কমে গেছে, তাই না। তো আমার যদি 100 টাকা আগে 100 টাকা যদি, আচ্ছা আমি এটাকে ছোটো করে নিচ্ছি, 25% মানে কি বলতো, 1/4, মানে 4 টাকায় 1 টাকা, ওকে। তাহলে আমার 25% দাম কমে গেছে, মানে 4 টাকার জিনিস এখন ক টাকা হয়ে গেছে, 3 টাকা হয়ে গেছে। তাতে করে আমার কনজামশান কী হবে, ভোগ কী হবে, আমার ব্যবহারের সঙ্গে দামের রেশিও কি উল্টো, তাহলে 3:4 হবে আমার ভোগের রেশিও। আচ্ছা দেখো তো, এখানে আমার তাহলে দাম কমানোর কারণে আমি কত ইউনিট জিনিস বেশি পাচ্ছি, 1 ইউনিট না। তো এখানে কত বলছে, 5 কেজি বেশি ময়দা। তো তুমি একটা কাজ করো, একে 5 দিয়ে গুণ করো, তাহলে আমাদের ডিফারেন্সটা 5 হয়ে যাবে। আমি একই ভ্যালু রাখলাম,
তাহলে আমি যদি আগে 15 কেজি জিনিস পেতাম, তাহলে এখন কত কেজি জিনিস পাই? 20 কেজি। কোন টাকায়? সেই 45 টাকায়। তাহলে আমি 45 টাকা যদি আমার, তাহলে জিনিসটার দাম কত? আগে যে জিনিসটার দাম 15 টাকা ছিল, সেই জিনিসটার দাম এখন 20 টাকা। তাহলে 45 টাকা যদি আমি নিয়ে যাই, ওকে, তো আমার 20 টাকা, 20 কেজি যদি আমি জিনিস পাই, ওকে, তাহলে আমার মানে আগের থেকে বেশি পাচ্ছি 5 কেজি। তো 45 টাকা আমার যদি হয়, তাহলে আমার রেট কত হয়ে যাচ্ছে? এটাকে আমি 5 দিয়ে গুণ করব। আমার বর্তমান মূল্য কত হয়ে যাচ্ছে? তো মানে 225 ডিভাইডেড বাই 100। আচ্ছা, 5 দিয়ে কেন গুণ করলাম? নিচে 100 বানিয়ে নিলাম, ওকে। তাহলে আমাদের দশমিক করতে সুবিধা হবে, চেঞ্জ করতে সুবিধা হবে, মানে 2.25, ওকে না? তো আমাদের বর্তমান প্রাইস কত, কোনটা হয়ে গেল? 2.25, ওকে। চলো নেক্সট অঙ্ক। এবার বলছে 1000 নাম্বারের কোনো পরীক্ষায় এ বি থেকে 20%, আচ্ছা বি সির থেকে 25% বেশি পায়। হ্যাঁ, তো চেন মেথডের মতো একটা অঙ্ক, মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে। এ বি সি, দেখো আমি যদি সিকে এখানে 100 ধরি, বলছে বি সির থেকে কত বেশি পায়? 25%, মানে বি সির থেকে 25% বেশি পাচ্ছে। বা তীর চিহ্ন না দিয়ে এখানে প্লাস করে দিচ্ছি। তার মানে 100 যদি সির ভ্যালু হয়, তাহলে 125 কার ভ্যালু? 125 হচ্ছে বি এর ভ্যালু, রাইট? এবার বলছে এ বি এর থেকে কত বেশি পায়? 20% বেশি পায়, মানে 20% বেশি পাচ্ছে কে? এ বি এর থেকে। তার মানে 125কে আমার 20% বাড়িয়ে লিখতে লাগবে। 20% মানে হচ্ছে 5-এর জিনিসটা 6 হবে, মানে তোমরা এইভাবে লিখতে পারো, 100 জিনিস 120, মানে একই ব্যাপার, 6/5। 5 টাকার জিনিস 6 টাকা হবে, যার মানে হলো 5 × 25 100, মানে এখানে হয়ে যাবে 150 টাকা। তাহলে আমার সি যদি 100 নম্বর পেয়ে থাকে, টাকা না, এখানে 100 নম্বর পেয়ে থাকে, তাহলে বি পাবে 125 এবং সি পাবে কত? 150। এখানে সি এর ভ্যালু কত বলেছে? অরিজিনাল নম্বর 500, মানে কত গুণ? 5 গুণ। তাহলে সবারই 5 গুণ হয়ে যাবে। তো এ পাবে কত? তবে এ পায়, যদি সি 500 নম্বর পায়, তবে এ পায়, আচ্ছা এ পায়, তাহলে এ কত পায়? 5 গুণ করি, তাহলে হচ্ছে 750। তাহলে 750 মানে কি? টোটাল পরীক্ষা ছিল 1000-এর, সেখানে 750 কে পেয়েছে? এ পেয়েছে। হ্যাঁ, তো তার মানে কত পার্সেন্ট হয়ে গেল? কেটে দাও, 75%। তো আশা করি বোঝা গিয়েছে, ওকে। নেক্সট অঙ্ক। হ্যাঁ, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্কের মধ্যে। তো পরিমিতির যে কোনো সূত্র থেকেই এই অঙ্কটা থাকতে পারে, ওকে। যে বৃত্তের ব্যাসার্ধ 15% বাড়ালে ক্ষেত্রফল কত বাড়বে? সেটা বৃত্ত থেকে থাকতে পারে, চোঙ থেকে থাকতে পারে, গোলক থেকে থাকতে পারে। তো আমি একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিচ্ছি তোমাদেরকে, মনে রাখবে। দেখো, এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী, সেটা আমাকে জানতে লাগবে। ক্ষেত্রফল সবসময় কী হয়? আমাদের 2D হয়। বা এখানে যে আমাদের ব্যাসার্ধ আছে, তার মাথায় ঘাত কত আছে? ঘাত হচ্ছে 2। তার মানে আরকে যদি আমি 15% বাড়াই, তাহলে ক্ষেত্রফল কিন্তু তার দ্বিঘাতের আকারে বাড়বে। তার মানে আমি বলব 15%-এর হারে 2 বার বাড়বে, সাকসেসিভ আকারে বাড়বে। আর সাকসেসিভ আমরা কীভাবে বের করি সবাই জানো আশা করি। তাহলে আমার কত হয়ে যাবে? 30, আর এখানে 2.25, মানে 32.25 হয়ে যাবে, হ্যাঁ কি না? তো এখানে ব্যাসার্ধ 15% বাড়ার অর্থ ক্ষেত্রফল কিন্তু কত হয়ে বাড়বে? 32.25। ব্যাসার্ধ 15% বাড়লে ক্ষেত্রফলেও 15% বাড়বে, সেটা আমরা বলতে পারবো না। কেন? এখানে আরের মাথায় ঘাত কত? আরের মাথায় ঘাত হচ্ছে দ্বিঘাত, ওকে। এবার যদি বৃত্তের পরিসীমা হতো, বৃত্তের পরিসীমার সূত্র কত? 2πr, ওকে, 2πr, ওকে না? ঠিক আছে না? 2πr। এবার যদি বলতো যে ব্যাসার্ধ আমি যদি 15% বাড়াই, তাহলে আমার পরিসীমার কত পরিবর্তন হবে? সেখানে আমি বলবো 15%ই হবে। কেন? এখানে আরের মাথায় ঘাত কিন্তু একই আছে, কিছু নেই, মানে কত? একই আছে। তো যে অঙ্কগুলোতে, যেমন আমি যদি চোঙের অঙ্ক বলি, চোঙের অঙ্কে, ঠিক আছে, যেমন চোঙের যদি ক্ষেত্রফলের সূত্র কত? πr²h, ওকে। এবার যদি আমি বলি ব্যাসার্ধ 10% বাড়িয়েছি, তাহলে ব্যাসার্ধ 10% বাড়ানো মানে আসলে কি 10% না? এখানে এই জিনিসটাকে আমি ভেঙে লিখি, হ্যাঁ, ভেঙে লিখি। মনে করো ব্যাসার্ধ 10% বাড়িয়েছি আর হাইটকে অপরিবর্তিত রেখেছি। তো এখানে আর আমার কবার আছে? গুণ 2 বার। তো 10% করে আমি কয়বার বাড়াবো? কম্পাউন্ডিং হবে এখানে, কম্পাউন্ড ইন্টারেস্টের মতো হবে, কম্পাউন্ডিং হবে 10% করে 2 বার, মানে দ্যাট ইজ ইকুয়াল টু 21%।
এবার যদি হাইটকেও যদি 10% বাড়াতো তাহলে হাইটও গুণ হয়ে যেত 10%, তখন আমার কম্পাউন্ডিং হয়ে কত হয়ে যেত 31.3%, 33.1%, সরি 33.1% হয়ে যেত, নাকি না? তো মনে রাখবে এই ধরনের অঙ্কগুলোতে বিভিন্ন সূত্র থেকে, যেমন গোলকের একটা বলি, গোলকের খুব একটা ইজি কোশ্চেন বলি। গোলকের আমার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², আর আয়তন হচ্ছে, এটা হচ্ছে বক্র সারফেস, আর ভলিউম হচ্ছে 4/3πr3। দেখো যদি আমি বলি আর ব্যাসার্ধকে আমি 10% বাড়াই, ওকে, তাহলে যখন আমি সারফেস করব তখন কিন্তু 10-এর সাকসেসিভ বা কম্পাউন্ড কয়বার হবে, দুবার হবে, হ্যাঁ না? তার মানে 10-এর কম্পাউন্ডিং দুবার করলে কত হয়, 21%। কেন? এখানে আরের ঘাত কত, 2। কিন্তু যখন ব্যাসার্ধ 10% পরিবর্তন হওয়ার কারণে ভলিউম বা আয়তনে কত পরিবর্তন হবে সেটা যখন চাইবো, তখন এখানে আরের ঘাত আমার কত আছে, 3। মানে 10-এর কম্পাউন্ডিং কতবার হবে, 10-এর কম্পাউন্ডিং হবে 10% করে 3 বার হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 33.1%। ওকে, তো হোপ ইউ হ্যাভ গট ইট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, পরিমিতির বিভিন্ন ভেরিয়াস সূত্রগুলো দিয়ে আমাদের এই কোশ্চেনটা আসতে পারে। যেমন আরেকটা বলি, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়াবো, প্রস্থ 15% বাড়াবো, তাহলে আলটিমেট ক্ষেত্রফলে কত চেঞ্জ হবে, কর্ণে কত চেঞ্জ হবে, এই ধরনের বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। তো তোমরা এই জায়গাটা ভালো করে কেয়ারফুলি দেখে যাও। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের পার্সেন্টেজ। কেন পার্সেন্টেজ তো আমরা করলাম, পার্সেন্টেজ না, এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস হবে, হ্যাঁ না, প্রফিট অ্যান্ড লস। আচ্ছা, 200 টাকায় একটি বই ও একটি পেন্সিল কিনে বইটিকে 15% লাভে। আচ্ছা, আমি 200 টাকায় কী কিনেছি, দেখো বুক কিনেছি আর পেন কিনেছি, কত টাকা, 200 টাকা। আমি জানি না বুকের পিছনে কত টাকা খরচ হয়েছে, পেনের পিছনে কত টাকা খরচ হয়েছে। তো এই অঙ্কটা মনে রাখবে, ভালোভাবে দেখে নিও। আমাকে 200 টাকা দিয়ে বই এবং পেন কিনতে দিয়েছে, আমি জানি না কোনটাতে কত টাকা খরচ করেছি। এবার বইয়ে আমার কত পার্সেন্ট প্রফিট, 15% প্রফিটে বিক্রি করেছি, আর 5% ক্ষতিতে পেন বিক্রি করেছি, আর মোটের উপর আমার কত হয়েছে, 14% লাভ হয়েছে। তো এই অঙ্কটা আমরা এলিগেশনের মাধ্যমে খুব সহজে করব। তো আমার বুক আমরা লিখে নেব, বুক অ্যান্ড পেন এভাবে আলাদা করে নিয়ে নেব। বুকে আমার প্রফিট হচ্ছে 15%, তো প্লাস করব, আর পেনে আমার লস হচ্ছে 5%, আর মাঝখানে ওভারঅল যেটা প্রফিট, মানে এভারেজ প্রফিট, যেটা এভারেজ আমাদের যেটা হয়েছে, মানে প্রফিটই হয়েছে এখানে, তো কত, 14%। এবার এলিগেশন যদি করি তাহলে বড়টা থেকে ছোটোটা বাদ যায়, তো এটা বড় আমার এখানে 15 থেকে 14 বাদ গেলে 1 হবে, আর এখানে বড়টা 14 থেকে, আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, 14 থেকে কত বাদ দেবো, -5। এই জায়গাটাতে অনেকেই ভুল করে বসে থাকো। 14 থেকে আমার এই ভ্যালুটা কত, -5, লস আছে না, তো 14 থেকে -5 বাদ দিলে কত হচ্ছে, 19, আর এখানে 1। ওকে, তাহলে আমার টোটাল বই এবং পেনের দামের এটা কী হলো, প্রাইজের রেশিও হয়ে গেল, হ্যাঁ, এলিগেশনে এটা মনে রাখবে। তো এখানে আমার 20 ইউনিট আমি যদি টোটাল টাকা খরচ করি, সেখানে বইয়ের পিছনে, এখানে বইয়ের ক্রয় মূল্য চেয়েছে, তো বইয়ের পিছনে আমি ক টাকা খরচ করেছি, দেখো বুকের পিছনে আমি খরচ করেছি 19 টাকা। আর 200 টাকা যদি আমি টোটাল খরচ করি বুক এবং পেনের পিছনে, তার মানে আমি বুকের পিছনে খরচ করেছি 190 টাকা। দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, হোপ ইউ হ্যাভ গট ইট। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ। তো সেইভাবে প্রিপারেশন নিয়ে যাবা, টাইপটা দেখে যাবে ভালোভাবে। আর এই ভিডিওটা অবশ্যই তোমরা পরীক্ষার আগে কয়েকবার দেখে নিতে পারো, তাতে করে ওভারঅল আমি যে সিরিজটা নিয়ে আসবো সেটাকে পরীক্ষার আগে বারবার রিভাইজ করলে আমি মনে করি যে বেশ কিছু অঙ্ক তোমাদের আয়ত্তের মধ্যেই থাকবে। এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রি করে এবং আচ্ছা, তো একটা দ্রব্য ছিল, একজন 6% ক্ষতিতে বিক্রি করেছেন, ওকে, লসে। আচ্ছা, যদি 64 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো, 10% লাভ হতো। দুটো পাতলা একই জিনিস, এপাশে আমি লসে, এপাশে প্রফিটে। তো আমাকে লস থেকে প্রফিটে গেলে 64 টাকা বেশি দামে বিক্রি করতে লাগবে। তো আমার পার্সেন্টেজে ইমপ্রুভমেন্ট কত, আমি -6 থেকে +10-এ গেছি, তাই না? তো ইমপ্রুভমেন্ট কত পার্সেন্টের, 16%-এর। আর আমাদের প্রাইজে ইমপ্রুভমেন্ট, সেলিং প্রাইজে ইমপ্রুভমেন্ট কত, 64 টাকা। কারণ 1%-এর ভ্যালু কত, 4 টাকা। আর 100% সবসময় সিপি হবে এক্ষেত্রে, 100%, দ্যাট ইজ ইকুয়াল টু 400 টাকা। তো আমাদের সিপি কোনটা হয়ে যাবে, ক্রয় মূল্য হয়ে যাবে 400 টাকা। ওকে, আচ্ছা দেখো, শীটটা আমি চাইলে বিভিন্ন ধরনের অঙ্ক, আরও এর থেকেও অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে, সেগুলো রাখতে পারতাম, ঠিক আছে? তো আমি মনে করি না যে খুব বেশি কঠিন কিছু আসবে পরীক্ষায়, ইজি টু মডারেট লেভেলেরই থাকবে। তো আমাদের শিটগুলো ঠিক সেইভাবেই বানানো
হবে। চাইলে আরও বিভিন্ন কঠিন অঙ্ক দেওয়া যায়, কিন্তু আমি চাই না তোমাদেরকে পাজল করতে, আমি চাই এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেন থাকতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করতে। ওকে, এবার বলছে এক ব্যক্তি দুটো রেডিও, প্রতিটি দুটো রেডিও ছিল, রেডিও 1 রেডিও 2, কত টাকা দিয়ে কিনেছে জানি না, কিন্তু প্রতি ক্ষেত্রে 2000 টাকা দরে বিক্রি করছে, কিন্তু দুটোই বিক্রি করছে কত, এটাও 2000 টাকায়, এটাও 2000 টাকায়। আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করতে যাচ্ছি না, সিম্পলি অঙ্কটা ফরম্যাটের মতো মনে রাখো। ওকে, কারণ ভিডিও বেশ লম্বা হয়ে যাচ্ছে, কতক্ষণ হয়ে গেল, 45 মিনিটস অলরেডি হয়ে গেছে। ওকে, তো যখন একই দামে আমি কোনো জিনিস বিক্রি করব, সেম প্রাইজে, ডিফারেন্ট প্রাইজ কেনা দামের দুটো জিনিস, ডিফারেন্ট প্রাইজের কেনা দামের দুটো জিনিস আমি যখন দুটোকে সেম দামে বিক্রি করছি, আর একটাতে 16% প্রফিট করছি আর একটাতে 16% লস করছি, তখন যে সামগ্রিক লাভ বা ক্ষতিটা হবে, সামগ্রিক লাভ বা ক্ষতিটা হবে, এখানে ক্ষতিই হবে অবভিয়াস, লাভ তো হবে না, এখানে ক্ষতিই হবে। ঠিক আছে, সেই ক্ষতিটা কত হবে, 16% সাকসেসিভ, দ্যাট ইজ ইকুয়াল টু 16 × 16/100 মাইনাস দিলাম কারণ লস, তোমার 2.56% ক্ষতি। ওকে ওকে, নেক্সট অঙ্ক বলছে এক ব্যক্তি কোনো বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে। আচ্ছা, গল্পটা কেমন, যে একজন ছাড় দিয়েছে কত পার্সেন্ট, 10%-এর ছাড় দিয়েছে, তারপরে লাভ কত, 17%। ঠিক আছে, তাহলে যদি ছাড় না দিত তাহলে নিশ্চয়ই এই দামেই বিক্রি করতো, ধার্য দামে বিক্রি করতো। আসলে ধার্য দাম কত আর সিপি কত সেটা আমাদের জানলে আমাদের মোট এখানে কত বাড়িয়ে লিখেছে ধার্য মূল্য, তখন প্রফিট কত হতো, মানে যত পার্সেন্ট বেশি ধার্য করেছে সেটাই ওর প্রফিট পার্সেন্টেজ হয়ে যেত। তো এটাও সাকসেসিভের একটা কনসেপ্ট। তো দেখো আমাদের প্রথম আমি সিপি থেকে এমপি যাব, মানে আমি সিপি থেকে এমপি কত পার্সেন্ট জানি না, ড্যাশ ড্যাশ করে দিলাম। তারপরে স্টেপে কি এমপি থেকে এসপি যাব, আমার এমপি থেকে এসপি কত, এমপি থেকে এসপি যাব। প্রথম স্টেপে আমি এটা ড্যাশ ড্যাশ দিয়ে দিলাম, আমি জানি না। তারপরে স্টেপে আমার কত আছে, 10% ছাড় দিয়েছে, মানে 10 টাকার জিনিস 9 টাকায় লিখেছে, আর মোটের উপর সামগ্রিকভাবে কত পার্সেন্ট প্রফিট হয়েছে, 17% লাভ হয়েছে, মানে 100 টাকার জিনিস 117 টাকা হয়েছে। তাহলে এখানে কত বসালে 100 হবে, 10 বসালে, আর এখানে কত বসালে, 9 × 9 = 13, 3 19 117। তার মানে দেখো তাহলে কি হলো, আমার এখানে 10 টাকার জিনিস আমি কত টাকা ধার্য করলাম, 13 টাকা। 10 টাকার জিনিস 13 টাকা ধার্য করা মানে 10 টাকায় 3 টাকা প্রফিট করে ধার্য করা, মানে দ্যাট ইজ ইকুয়াল টু 30% ধার্য করা, মানে 10 টাকার জিনিস আমি কত, 13 টাকা ধার্য করব। তাহলে আমি যদি কোনো ডিসকাউন্ট না দিতাম আর ধার্য মূল্যে বিক্রি করতাম, তাহলে আমার প্রফিট কত পার্সেন্ট হতো, 30%। ওকে, ধার্য মূল্যেই বিক্রি হতো, 10 টাকার জিনিস 13 টাকাতেই, মানে 100 টাকার জিনিস 30 টাকাতে বিক্রি হতো, 130 টাকাতে বিক্রি হতো। ওকে, তো এইভাবে আমরা সহজেই বের করতে পারি। তো এটা চার্ট মেথডের, রেশিও মেথডের মাধ্যমে বের করি, চাইলে তোমরা চেন মেথডের মাধ্যমেও করতে পারো। তো এইগুলো সাথে আমাদের বেসিক্স ক্লাসগুলোতে আমরা কভার করব, এত ডিপে যাবো না, যেহেতু প্র্যাকটিস এবং ওরিয়েন্টেড ক্লাস এটা। ওকে, চলো আমাদের আজকের জন্য লাস্ট কোশ্চেন। ওকে, বলছে একজন অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 10% কম দেয়। তো তোমরা কী করবে, সিপিএসপি লিখবা। প্রথমে হচ্ছে 20% লাভে, মানে 1000 টাকা দিয়ে যদি কেনে তাহলে 1200 টাকায় বিক্রি করবে। আর যখন ওজন কম দেয় তখন মনে রাখবা যে ওজন 10% মানে কি, 1000 গ্রাম যদি হয় তাহলে 900 গ্রাম, মানে 10% কমালে 900 গ্রাম। তার মানে ওর কেনা দামের জিনিস কত, 900 গ্রামের দাম ও 1000 গ্রাম দিয়ে তুলে নেয়, হ্যাঁ না, মানে তোমাকে দিল কয় গ্রাম, তোমাকে দিল 900 গ্রাম, কিন্তু নিল কয় গ্রামের টাকা, 1000 গ্রাম, মানে ওর কেনা দাম কম পড়লো না। তো এইভাবে আমরা সাজিয়ে নেব। ওকে, তো এবার কাটাকাটি করো, দুই সাইডের শূন্যগুলো উড়িয়ে দাও, 1 2 3 1 2 3। ওকে, আর এখানে দুটো শূন্য কেটে দিলে কত হচ্ছে, 9:12, দ্যাট ইজ ইকুয়াল টু 3:4। তার মানে 3 টাকার জিনিস কত টাকায় বিক্রি করছে, 4 টাকায়, মানে 3 টাকায় 1 টাকা লাভ করছে, তার মানে 33% লাভ করছে, হ্যাঁ না, সরি 33.33 করে দাও, এখানে পয়েন্ট আছে কি নেই, তাহলে 1/3%, তো 33.1/3%। ওকে, তো অনুরূপভাবে একই একটা এখানে অঙ্ক দেওয়া আছে, দেখো যে আমি একটা রেখেছি এই ধরনের অঙ্কই, এখানে ক্রয় মূল্যেই, এখানে বলছে লাভে বিক্রি করে, লাভে বিক্রি করার জন্য আমার এই লাইনটা এসছে, আর ওজন কম দেওয়ার কারণে আমার এই লাইনটা এসছে, দ্বিতীয় লাইনটা। এখানে কিন্তু দেখো ক্রয় মূল্যেই বিক্রি করে, তো সেক্ষেত্রে আমার প্রথম লাইনটা লেখার দরকার নেই, শুধুমাত্র এই ওজনের যে গড়বড়টা সেটা আমরা লিখব। তার মানে আমরা লিখব সিপি এসপি 800 আর হচ্ছে 1000 গ্রাম 1 কেজিতে। ওকে না, তার মানে 0 0 কেটে দিলে আমার কী হয়ে যাচ্ছে, দুটো শূন্য কেটে গেল,
আর এটাকে যদি ছোটো করে নিই তাহলে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, মানে 4 টাকা 30 5 টাকায়, মানে 4 টাকায় 1 টাকা প্রফিট, দ্যাট ইজ ইকুয়াল টু 25% প্রফিট। হোপ ইউ হ্যাভ গট ইট। তোমাদের আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি। তো পরবর্তী ভিডিওগুলো পেতে তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, আর ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং।